আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 লেসন 2 তে আপনাকে স্বাগতম। And I hope all of you are fit and fine. Alhamdulillah, I am also doing great today. ইংলিশ ফাউন্ডেশন মজবুত করার এই জার্নির আজকে লেসন 2। আর আজকের লেসন 2 এর মাধ্যমে আপনার ইংলিশ ফাউন্ডেশনের ওই বেস তৈরি হবে যেটা হয়তো আপনার লাস্ট 10 ইয়ার্সে হয়নি। আজকের লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। লেসন শুরু করার পূর্বে আমরা প্রথমে জেনে নিই আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। আমরা জানি প্রত্যেকটা লেসনের মধ্যে 7টা পার্ট থাকে। নাম্বার 1 টুইস্টারের পার্ট, যেটার মাধ্যমে আমরা মুখের জড়তা দূর করার চেষ্টা করি। নাম্বার 2 ভোকাবুলারিজ থাকে 100, যার টার্গেট হচ্ছে আমরা 30 দিনে প্রায় 3000 প্লাস ভোকাবুলারি শিখব। দেন হচ্ছে রেগুলার ভার্ব থাকে 5টা। আর পার্ট 3 মেমোরাইজিং পার্ট। আজকে আমরা শিখব এই পার্টের মধ্যে পজেসিভ প্রনাউন্স এবং ইরেগুলার ভার্ব, এরপরে গ্রুপ ভার্ব বেয়ার দ্বারা গঠিত এবং এজ এবং ইন দ্বারা গঠিত কলোকেশনগুলো শিখব। দেন পার্ট 4, এটার মধ্যে আমাদের প্যাটার্ন থাকে, আজকে থাকবে 4 থেকে 6। দেন আমাদের মেইন পার্ট, যেটার মাধ্যমে একদম 0 থেকে আমাদের ইংলিশ ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে, সেটা হচ্ছে পার্ট 5, যে পার্ট নিয়ে মূলত আমাদের আলোচনাটা গঠিত হয়। আজকে আমরা অক্সিলারি ভার্ব, বি ভার্বের টেবিল থাকবে এবং খুবই সুন্দর প্র্যাকটিস চার্ট থাকবে, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। আর পার্ট 6 এবং 7 এর প্রেজেন্টেশন এবং কোয়েশ্চেনের আনসারের যে টপিক থাকবে সেটা হচ্ছে মাই ফ্যামিলি। তাহলে চলুন আমাদের মেইন লেসন শুরু করা যাক। লেসন 2 1 ব্রেকিং দ্য সাইলেন্স। আমাদের মুখের জড়তা ভাঙার জন্য টাং টুইস্টার খুবই গুরুত্বপূর্ণ। টাং টুইস্টার শুরু করার পূর্বে অবশ্যই মুখের ব্যায়াম করবেন কমপক্ষে 5 মিনিট, অর্থাৎ জিহ্বা বের করবেন, ভিতরে নেবেন, ডানে বামে ঘোরাবেন, এভাবে 5 মিনিট। দেন টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। প্রথমে নাম্বার 1 হি থ্রো 3 ফ্রি থ্রোজ, এভাবে স্পিডে আস্তে আস্তে স্পিড বাড়াবেন। তারপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি। 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি, 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি, 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি, 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি। এভাবে স্পিডে বলে বলে মুখের জড়তা দূর করতে হবে। দেন হচ্ছে পার্ট 2, এখানে আমরা ভোকাবুলারি শিখি। ইংরেজি ফাউন্ডেশন মজবুত করার জন্য 3 থেকে 3500 ভোকাবুলারি শেখা দরকার। এখানে সবগুলোই আমরা আস্তে আস্তে শিখব। এই যেগুলো শিখবেন পিডিএফ আমি দিয়ে দিব, আপনারা পড়বেন। বিশেষ করে স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনি সবগুলোর অর্থ জানেন, বাট স্পেলিং মিস্টেক হয়। স্পেলিংগুলো শিখতে হবে। বিশেষ করে আমি যেগুলোকে রেড কালার দিয়েছি ওগুলোকে ভালো করে শিখবেন। যেমন চিকেন, ইজ, এগুলোর স্পেলিং ঠিক রাখতে হবে। ডটার, ডেঞ্জারাস। রাইটিং এবং লিসেনিং এর ক্ষেত্রে স্পেলিং মিস্টেকটা খুবই কমন আইএলটিএস ক্যান্ডিডেটের কাছে। সো আমরা যেহেতু ফিউচারে আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে, আমাদের প্রথম থেকেই একদম শুরু থেকেই স্পেলিং নিয়ে সতর্ক থাকতে হবে। দেন হচ্ছে রেগুলার ভার্ব 5টা শিখবেন। কিভাবে পড়বেন? যেমন তুমি বাংলা, তারপরে ইংলিশ, অর্থাৎ নকল করা, কপিড, সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড, নাচা, ডান্সড, উপভোগ করা, এনজয়েড, ব্যাখ্যা করা, এক্সপ্লেইনড। এভাবে রেগুলার ভার্ব 5টা। দেন আমাদের পার্ট 3 হচ্ছে মেমোরাইজিং পার্টের মধ্যে সব জাস্ট মুখস্থ করতে হবে, ব্যবহার আমরা আস্তে আস্তে শিখবো। বাট মেমোরাইজিং পার্টের মধ্যে বুঝে আসুক বা না আসুক, মুখস্থ করতে হবে। যেমন মাই, আমার, আউর, আমাদের, ইউর, তোমার, ইউর, তোমাদের, হিজ, তার, হার, তার, ইটস, এটার, দেয়ার, তাদের। এভাবে স্পিডে মুখস্থ রাখতে হবে। দেন মাইন, আমার, আমারটা, আউর্স, আমাদের, আমাদেরটা, ইউর্স, তোমার, তোমারটা, ইউর্স, তোমাদের, তোমাদেরটা, হিজ, তার, তারটা, হার্স, তার, তারটা, দেয়ার্স, তাদের, তাদেরটা। তারপর ইরেগুলার ভার্ব 5টা আছে, এগুলো শিখবেন। ইরেগুলার ভার্ব মুখস্থ করতে হবে, কারণ রেগুলার ভার্বের মতো শুধু ইডি বা শুধু ডি দিয়ে যোগ করলে V2 আর ভি হয় না, এখানে ভিন্ন ভিন্ন থাকে, তাই মুখস্থ করা ছাড়া উপায় নেই। যেমন ব্রিং,
ব্রট ব্রট, তারপরে বাই বট বট, এগুলো মুখস্থ রাখতে হবে, স্পেলিংও মুখস্থ রাখতে হবে। এরপরে গ্রুপ বা ফ্রেজাল ভার্ব বিয়ার দ্বারা গঠিত, এটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিয়ার অর্থ সাধারণত বহন করা বা হচ্ছে আচরণ এরকম অর্থ দেয়, কিন্তু এখানে দেখেন কি হচ্ছে, বেয়ার উইথ মানে হচ্ছে ধৈর্য ধরে সহ্য করা, বেয়ার ইন মাইন্ড মনে রাখা, বেয়ার আউট প্রমাণে সত্য হওয়া। তো এসব মুখস্থ করা ছাড়া হবে না। হয় আমরা যখন রিডিং পড়ব তখন দেখা যাবে একটা বাক্যের মধ্যে আমাদের প্রত্যেকটা ভোকাবুলারি জানি, বাট আমরা অর্থ সম্পূর্ণ করতে পারবো না, যার কারণে রিডিং এর মধ্যে আমাদের ফিল ইন দ্য গ্যাপ, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে অনেক ঝামেলা ফেস করতে হবে। তাই এখন থেকে আমরা ধীরে ধীরে এসবের সাথে পরিচিত হয়ে যাই, দেন ইনশাআল্লাহ আমাদের রিডিং স্কিলের মধ্যে আর কোনো বাধা থাকবে না। এরপরে এর দ্বারা গঠিত কলোকেশন 10টা শিখে নেবেন। এরপরে ইন দ্বারা গঠিত কলোকেশন কটা আছে এখানে, 9টা, এগুলো শিখবেন। যেমন ইন নিউজ পেপার, খবরের কাগজে, তো খবরের কাগজে এখানে নিউজ পেপার আসছে, তার মানে নিউজ পেপারের পূর্বে সবসময় আমরা ইন বসাবো, ইন দ্য মর্নিং, মর্নিং এর পূর্বে বসাবো, তারপরে ইন দ্য মুড মেজাজে। তো এই বিষয়গুলো মুখস্থ না থাকলে আমরা হয়তো লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভুল করে ফেলবো। দেন হচ্ছে পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন, এটাও আমাদের ফাউন্ডেশন মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রেও অনেক গুরুত্ব রাখে। আজকের সেন্টেন্স প্যাটার্ন 4, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্ব আইএনজি, দক্ষতা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। যেমন ধরেন আমি যদি বলি আমি ইংরেজিতে ভালো, কিভাবে বলবো, আই এম গুড এট ইংলিশ। তুমি ইংরেজিতে ভালো, ইউ আর গুড এট ইংলিশ। সে ইংরেজিতে ভালো, হি ইজ গুড এট ইংলিশ। সে গণিতে ভালো, শি ইজ গুড এট ম্যাথ। এভাবে 10টা এক্সাম্পলকে অনেকবার প্র্যাকটিস করবেন। যেমন একটা সাবজেক্ট নেবেন, তারপরে এমিজার থেকে কোনো একটা নেবেন, দেন গুড এট দিয়ে অনেকবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার মুখের জড়তা ভাঙবে, আপনার ফাউন্ডেশনটা মজবুত হবে। সময় দিতে হবে, তবে বেশি না দেন, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় প্রতিদিন দিতে হবে। অনেকে সফল হয় প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা দিয়ে, 12 ঘন্টা দিয়ে। আপনার 10 ঘন্টা লাগবে না, শুধুমাত্র কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় দেন, এটাই আপনার জার্নির জন্য এনাফ হবে। তারপরে স্ট্রাকচার নাম্বার 5, এটাও নট গুড এট দিয়ে, অর্থাৎ নেগেটিভ অর্থের জন্য সাবজেক্ট এমিজার নট গুড এট, তারপরে পূর্বের মধ্যে। যেমন আমি গণিতে ভালো না, আই এম নট গুড এট ম্যাথ। তুমি ইংলিশে ভালো না, ইউ আর নট গুড এট ইংলিশ। ভাবে এক্সাম্পলগুলোকে এক একটা এক্সাম্পলকে অনেকবার কয়েকভাবে প্র্যাকটিস করবেন, সাবজেক্ট পরিবর্তন করবেন, তারপরে গুড এট এর পরে যে নাউন থাকবে বা ভার্ব আইএনজি থাকবে এগুলোকে চেঞ্জ করে করে অনেকবার প্র্যাকটিস করবেন। পরে স্ট্রাকচার নাম্বার সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 6, এখানে কোশ্চেন প্রশ্ন করার জন্য শুরু দিয়ে এমিজার চলে আসবে, তারপরে সাবজেক্ট, দেন গুড এট ব্যবহার হবে। যেমন তুমি কি ইংরেজিতে ভালো, আর ইউ গুড এট ইংলিশ। আমি কি ইংরেজিতে ভালো, এম আই গুড এট ইংলিশ। সে কি ইংরেজিতে ভালো, ইজ হি গুড এট ইংলিশ। এভাবে প্র্যাকটিস করবেন, লাউডলি প্র্যাকটিস করবেন। দেন আসেন আমাদের মেইন পার্ট, যে পার্ট দ্বারা আমরা একদম বেসিক থেকে ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করছি, সেটা হচ্ছে পার্ট 5। পার্ট 5 খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। চলেন শুরু করি। এই টেবিলের মধ্যে প্রথমে লক্ষ্য করেন এখানে কি আছে, সাবজেক্ট, দেন প্রেজেন্টের জন্য আছে এম আর ইজ, পাস্ট অতীতের জন্য আছে ওয়াজ ওয়ার, আবার ওয়াজ মানে ছিল, ফিউচারের জন্য আছে উইল বি। উইল বিটা এখানে এখানে এই 3 জায়গার জন্য ব্যবহৃত হবে। উইল বি মানে হবে, আমরা পিছনে পড়ে আসছি। তারপরে ফিউচারের জন্য উইল হ্যাভ মানে থাকবে, এই 3 জায়গায় বসবে। তারপরে প্রেজেন্টের জন্য হ্যাভ, তারপরে আবার হ্যাভ, তারপরে হ্যাজ যার অর্থ হচ্ছে আছে। পাস্টের জন্য হ্যাড যার অর্থ হচ্ছে ছিল, সবার জন্য বসবে হ্যাড। এবার শুরু থেকে আরেকবার লক্ষ্য করেন,
সাবজেক্ট এর লাইনের মধ্যে দেখেন 3 ধরনের সাবজেক্ট আছে এখানে। প্রথমে হচ্ছে আই, তারপরে উই, ইউ, দে, রহিম এন্ড রহিমা, এগুলো হচ্ছে প্লোরাল। তারপরে সিঙ্গুলার হি, শি, রহিম, ইট, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরি স্টুডেন্টস অথবা ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এই যে এই 3 নাম্বার সেকশনের মধ্যে সবগুলোই হচ্ছে সিঙ্গুলার। এবার আমরা প্রথমে আই দিয়ে শিখি। আই মানে আমি, প্রেজেন্টের জন্য আমি হই, আই এম আমি ছিলাম, আই ওয়াজ, ফিউচারের জন্য আমি হব, আই উইল বি। এই তিনটা একরকম। তারপরে হচ্ছে সাবজেক্ট আই নিয়ে, আই উইল হ্যাভ আমি হব, আই হ্যাভ আই উইল হ্যাভ আমার হবে বা আমার থাকবে, আমার মালিকানা দিন বোঝাতে। তারপরে আই হ্যাভ আমার আছে পাস্টের জন্য, আই হ্যাড আমার ছিল। তিনটা হচ্ছে মালিকানা অর্থে বোঝানোর জন্য, অর্থাৎ সাবজেক্ট স্বয়ং কিছু একটা ছিল, আছে বা হবে, এটার জন্য হচ্ছে এই প্রথম তিনটা। তারপরে সাবজেক্টের অধীনে কিছু একটা আছে বা থাকবে বা ছিল, এর জন্য হচ্ছে পরের তিনটা। আবার লক্ষ্য করেন, আমি হই, আই এম আমি হই, আই এম আমি ছিলাম, আই ওয়াজ আমি হব, আই উইল বি। আবার আমি হই, আই এম আমি ছিলাম, আই ওয়াজ আমি হব, আই উইল বি। এই তিনটা। দেন হচ্ছে আমার মালিকানা দিন বোঝাতে, ফিউচারের জন্য উইল হ্যাভ, তার কি হবে, আই উইল হ্যাভ আমার থাকবে, প্রেজেন্টের জন্য আমার আছে, আই হ্যাভ, পাস্টের জন্য আমার ছিল, আই হ্যাড। এই তিনটা হচ্ছে মালিকানা অর্থে বোঝাতে। এবার এগুলার রূপ একটু ভিন্ন হয় যখন আমরা প্লুরালের দিকে চলে আসি, যেমন উই, ইউ, উই আমরা, ইউ তুমি বা তোমরা, দেই তারা, রহিম এন্ড রহিমা মানে একাধিক মানুষ, একাধিক নাম। তাহলে আমরা হই, উই আর আমরা ছিলাম, উই ওয়ার আমরা হব, উই উইল বি। এখানে কি হবে, উইল বি হবে, আমরা হব, উই উইল বি। আর বাকি তিনটা হচ্ছে মালিকানা বোঝাতে। তাহলে কি হবে, উই উইল হ্যাভ, উই উইল হ্যাভ, এখানেও উইল হ্যাভ হবে। উই উইল হ্যাভ আমাদের হবে বা আমাদের থাকবে, তারপরে আমাদের আছে প্রেজেন্টের জন্য, উই হ্যাভ আমাদের ছিল, উই হ্যাড মালিকানা দিন। এই তিনটা মালিকানা অর্থ বোঝাবে। আবার পড়ি, প্রথম তিনটা কি ছিল, যেমন ইউ দিয়ে বলি এবার, তুমি হও, ইউ আর তুমি ছিলে, ইউ ওয়ার তুমি হবে, ইউ উইল বি। তোমার থাকবে, ইউ উইল হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তোমার ছিল, ইউ হ্যাড। দে দিয়ে বললে বা রহিম এন্ড রহিমা দিয়ে বললে, রহিম এন্ড রহিমা হয়, তার মানে ইংলিশ হবে রহিম এন্ড রহিমা আর। আর যদি শুধুমাত্র রহিম বলি তাহলে এই সিঙ্গুলার হয়ে যাবে, যেটা পরে আসতেছে। রহিম এন্ড রহিমা ছিল, রহিম এন্ড রহিমা ওয়ার, রহিম এন্ড রহিমা উইল বি। তো কি হবে, রহিম এবং রহিমা তারা হবে। আচ্ছা, তারপরে রহিম এবং রহিমার থাকবে বা রহিম এন্ড রহিমার হবে, তাহলে কি হবে, রহিম এন্ড রহিমা উইল হ্যাভ, রহিম এবং রহিমার আছে, রহিম এন্ড রহিমা হ্যাভ, রহিম এবং রহিমার ছিল, রহিম এন্ড রহিমা হ্যাড। এবার আসেন সিঙ্গুলারের ক্ষেত্রে, এই সবগুলো হবে সিঙ্গুলারের অধীনে। তাহলে তোটা কি হবে দেখেন, প্রথমে ছিল আমি হই, আই এম, আর আমরা হই, উই আর। এখানে হবে সে হয়, সে হয় জায়গার মধ্যে এমও হবে না, আরও হবে না, হবে কি ইজ। এই ইজ সবার জন্য হবে। সে হয় হি ইজ বা শি ইজ, অথবা রহিম হয় রহিম ইজ। আচ্ছা, এটি হয় ইট ইজ, কোন একজন হয় সামওয়ান ইজ, কেউই হয় না নো ওয়ান ইজ। ওকে, দেন হচ্ছে ছিল অতীতের জন্য, এই অতীতের জন্য যেভাবে আয়ের সাথে ওয়াজ ছিল, ঠিক এখানেও সিঙ্গুলারের সাথে হবে ওয়াজ। তার মানে সে ছিল, হি ওয়াজ, রহিম ছিল, রহিম ওয়াজ, এটি ছিল, ইট ওয়াজ, কোনো একজন ছিল, সামওয়ান ওয়াজ। ওকে, দেন ফিউচারের জন্য, ফিউচারের জন্য আমরা জানি উইল বি সবার জন্য আসে, সিঙ্গুলার প্লোরাল সবার জন্য। তাহলে সে হবে হি উইল বি অথবা শি উইল বি, রহিম হবে রহিম উইল বি, এটি হবে ইট উইল বি, কোনো একজন হবে সামওয়ান উইল বি, কেউই হবে না নো ওয়ান উইল বি বা নো বডি উইল বি।
ঠিক আছে? এই তিনটা যা সাবজেক্ট স্বয়ং কিছু একটা হয়, ছিল বা হবে বোঝানোর জন্য এম আর ইজ অথবা ওয়াজ, ওয়ার অথবা উইল বি, এই তিনটার মধ্যে কাল বেঁধে আসে। তারপরে তিনটা উইল হ্যাভ মানে থাকবে বা হবে, হ্যাভের জায়গায় বসবে, হ্যাভের জায়গায় হ্যাজ আসবে, দেন হচ্ছে হ্যাড তো সবার জন্যই আসে, যার অর্থ হচ্ছে ছিল। এবার দেখেন অর্থে কি হয়। সে, আচ্ছা তার থাকবে, উইল হ্যাভ দিয়ে এখন প্র্যাকটিস করবো আমরা। তার থাকবে বা তার হবে, হি উইল হ্যাভ। তার আছে, হি হ্যাজ, এখানে আর হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। তারপরে সে আর ছিল, হি হ্যাড। রহিম দিয়ে বলি, রহিম হয়, রহিম ইজ। রহিমের ছিল, রহিম ওয়াজ। রহিমের হবে, রহিম হবে, রহিম উইল বি। রহিমের হবে, রহিমের মালিকানা দিন কিছু থাকবে, তখন রহিম উইল হ্যাভ হবে। তারপরে রহিমের আছে, রহিম হ্যাজ। রহিমের ছিল, রহিম হ্যাড। এভাবে এই চার্টকে কয়েকবার দেখে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। তারপরে এই চার্টকে আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এই চার্ট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার এই এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, উইল হ্যাভ এর ভুলটা চলে যাবে। নিয়ম মনে রেখে হতে থাকবে না, বাট মুখস্থের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মধ্যে এটাকে একদম মানে খোদাই করে লিখে দিতে হবে, যেন কোনো অবস্থাতেই আপনার মানে উইদাউট থিঙ্কিং ভুল যেন না হয়। আপনি চিন্তা করে যেন বলতে না হয় হ্যাঁ এখানে উই এর পরে এম হবে না, আর হবে না, ইজ হবে। উই এর পরে সারা জীবনই আর হবে, উই এর পরে ওয়ার হবে অতীতকালের জন্য, উই এর পরে কখনো ওয়াজ হবে না, উই ওয়াজ হবে না, উই ওয়ারই হবে। এইসব বিষয়কে আরো মজবুত করার জন্য, আরো স্ট্রং করার জন্য এই বিষয়গুলোকে একদম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন কেমন প্র্যাকটিস, একটি শেষে বলতে হবে মুখস্থ। যেমন আমি হই, আই এম। আমি হই না, আই এম নট। আমি কি হই, এম আই। আমি কি হই না, এম আই নট। আমি কেন হই, ওয়াই এম আই। আমি কেন হই না, ওয়াই এম আই নট। আমি কিভাবে হই, হাউ এম আই। আমি কিভাবে হই না, হাউ হাউ এম আই নট। বিলিভ মি, এই স্ট্রাকচার আপনার লাইফে যে কতটা উপকার দিবে আপনি নিজেও জানেন না। আমার কথা শুনে একবার শিখে দেখেন, ইনশাল্লাহ আপনার টাইম লস হবে না। এখানে যা যা আছে সবগুলোকে শিখবেন। পিডিএফ কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে ভালো করে শিখবেন। যদি আমার সাথে কানেক্টেড থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনার কতটা স্ট্রং হয়েছে এই বিষয়গুলো। মুখস্থ করতে হবে এই জায়গাটাকে। কেমন, আপনি না দেখে বলতে হবে। আমি হই, প্রথমে বাংলা তারপর ইংলিশ, এভাবে। আমি হই, আই এম। আমি হই না, আই এম নট। আমি কি হই, এম আই। আমি কি হই না, এম আই নট। আমি কেন হই, ওয়াই এম আই। আমি কেন হই না, ওয়াই এম আই নট। আমি কিভাবে হই, হাউ এম আই। আমি কিভাবে হই না, হাউ এম আই নট। এভাবে। তারপরে আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আমি কি ছিলাম, ওয়াজ আই। আমি কি ছিলাম না, ওয়াজেন্ট আই। আমি কেন ছিলাম, ওয়াই ওয়াজ আই। আমি কেন ছিলাম না, ওয়াই ওয়াজেন্ট আই। আমি কিভাবে ছিলাম, হাউ ওয়াজ আই। আমি কিভাবে ছিলাম না, হাউ ওয়াজেন্ট আই। তারপরে এরকম অনেক আছে, যেমন ধরেন আমার হবে, আই উইল হ্যাভ। আমার হবে না, আই ওন্ট হ্যাভ। আমার কি হবে, উইল আই হ্যাভ। আমার কি হবে না, ওন্ট আই হ্যাভ। আমার কেন হবে, ওয়াই উইল আই হ্যাভ। আমার কেন হবে না, ওয়াই ওন্ট আই হ্যাভ। আমার কিভাবে হবে, হাউ উইল আই হ্যাভ। আমার কিভাবে হবে না, হাউ ওন্ট আই হ্যাভ। এখানে প্রশ্নবোধক করার জন্য দেখেন এই 8টা বাক্য যে আছে, এখানে একটা বাক্য 8 ধরনের। মানে প্রথমটা হা বোধক, পরের না বোধক, পরেরটা প্রশ্নবোধক, এরপরেরটা না বোধক প্রশ্নবোধক। তারপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে, ডাব্লিউ কোয়েশ্চেন দিয়ে হা বোধক প্রশ্নবোধক, তারপরে ডাব্লিউ কোয়েশ্চেন দিয়ে না বোধক প্রশ্নবোধক, এরপরে এইচ কোয়েশ্চেন হা বোধক প্রশ্নবোধক, তারপরে এইচ কোয়েশ্চেন না বোধক প্রশ্নবোধক। এভাবে মনে রাখবেন। আচ্ছা, আর প্রশ্ন না না বোধক করার জন্য দেখেন হা বোধক থেকে না বোধক যখন আসে জাস্ট একটা নট আসছে। আবার আমি কি হই, এই প্রশ্ন করার জন্য জাস্ট এই ভার্বটা, অক্সিলারি ভার্ব শুরু দিক দিয়ে চলে আসছে। এভাবে প্রশ্ন করার জন্য এই এম বলেন, আস বলেন, ওয়ার বলেন, উইল বি বলেন, উইল হ্যাভ বলেন, এগুলো সামনে চলে আসে। ওকে, যেমন দেখেন এখানে দেখেন
আমার হবে আই উইল হ্যাভ, আমার হবে না আই ওন্ট হ্যাভ, মানে এটা ছিল আই উইল নট হ্যাভ, সংক্ষিপ্তভাবে আই ওন্ট হ্যাভ লেখা আছে। প্রশ্নবোধক করার জন্য দেখেন উইলটা আগে চলে আসছে, উইল আই হ্যাভ আমার কি হবে, কিন্তু হ্যাভটা আসবে না, শুধু উইলটা আসবে। এভাবে এখানে যতগুলো আছে সবগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করবেন, মানে একদম ঠুটস্থ করে ফেলবেন। এক দুইটা শেখার পরে আর কষ্ট লাগবে না, পরে আপনার মধ্যে স্ট্রাকচার বসে যাবে। দেন শুধু এই লেসন না, বাকি আরও যতগুলো লেসন আছে প্রত্যেকটা লেসনে আপনার স্ট্রাকচারটা অনেক কাজে আসবে। এবার আসেন পার্ট 6। পার্ট 6 আমরা জানি নির্দিষ্ট একটা টপিক থাকে, আর ওই টপিকের উপর আমাদের 7টা করে কোয়েশ্চেন থাকে, সিম্পল আনসার থাকে, যেগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, পড়ি একজন পার্টনারের সাথে আমরা এগুলাকে প্র্যাকটিস করি। যদি আপনার কোনো পার্টনার না থাকে অবশ্যই একজন পার্টনার বানান, একজন পার্টনারের সাথে আপনার ইংলিশ শেখার জার্নিটা এনজয় করেন। প্রতিদিন 10 মিনিট 15 মিনিট সময় তার সাথে বসে, মোবাইলে হোক বা সরাসরি হোক বসে আপনিও তাকে কোয়েশ্চেন করেন, সে আনসার দেবে, সে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি আনসার দিবেন। আজকের টপিক হচ্ছে মাই ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলি সম্পর্কে আজকে আলোচনা হবে। কোয়েশ্চেন নাম্বার 1, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে? তো আপনার ইংলিশ ফাউন্ডেশন এখনো এতটা মজবুত হয় নাই, যার কারণে একটু কষ্ট হতে পারে, বাট বিশ্বাস করেন আপনি সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ 10-15টা লেসনের পরে এই বিষয়গুলো খুবই এনজয় করবেন। এখন আপনি পড়লেই বুঝে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, there are 6 members. There are 6 members in my family. আমার ফ্যামিলিতে 6 জন সদস্য আছে। We live together. আমরা একসাথে বাস করি। And share our happiness and problems with each other. এবং আমরা আমাদের সুখ দুঃখ সবাইকে একে অপরকে শেয়ার করি। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, হু আর দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি? আপনার ফ্যামিলি মেম্বার কারা কারা? তারা হচ্ছে কারা? মাই ফ্যামিলি কনসিস্ট অফ মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স। চাইলে এখানে সংখ্যা বসাতে পারেন, যেমন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আছে আমার বাবা মা, তারপরে 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স, আপনি চাইলে বলতে পারেন, নিজের মতো করে আনসারকে সাজাতে পারেন। জাস্ট এখানে সিম্পল এমনিতে দেওয়া হলো। নাম্বার 3, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? আপনার বাবা কি করে? মাই ফাদার ইজ এ ফার্মার, অথবা মাই ফাদার ইজ এ ডক্টর। হি ওয়ার্কস ভেরি হার্ড টু সাপোর্ট আওয়ার ফ্যামিলি। হি ওয়ার্কস ভেরি হার্ড, তিনি খুবই কষ্ট করেন, খুব মেহনত করেন, টু সাপোর্ট আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। হোয়াট ডাজ ইউর মাদার ডু? আপনার মা কি করেন? মাই মাদার ইজ আ হোম কুইন, হোম মেকার, আমার মা একজন গৃহিণী। শি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি উইথ লাভ অ্যান্ড পেশেন্স। তিনি কেয়ার করেন, আমাদের ফ্যামিলিকে কি করেন? যত্ন নেন। টেক কেয়ার মানে যত্ন নেওয়া, আমাদের ফ্যামিলিকে যত্ন নেন ভালোবাসার সাথে এবং ধৈর্যের সাথে। নাম্বার 5, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স? তোমার কি কোনো ভাই বোন আছে? ইয়েস, আই হ্যাভ ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। আমার 2 জন ভাই আছে এবং 2 জন বোন আছে। হাউ ইজ ইউর রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি? অর্থাৎ আপনার ফ্যামিলির সাথে আপনার সম্পর্কটা কেমন? মাই রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি ইজ ভেরি স্ট্রং। আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা খুবই মজবুত, খুবই স্ট্রং। উই রেসপেক্ট ইচ আদার অ্যান্ড ট্রাই টু সলভ আওয়ার প্রবলেমস টুগেদার। উই রেসপেক্ট ইচ আদার, আমরা একে অপরকে সম্মান করি, অ্যান্ড ট্রাই টু সলভ আওয়ার প্রবলেমস টুগেদার, এবং একসাথে আমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। তারপর নাম্বার 7, হোয়াই ইজ ইউর ফ্যামিলি ইম্পর্টেন্ট টু ইউ? কেন আপনার ফ্যামিলি আপনার কাছে গুরুত্বপূর্ণ? Answer is, my family is very important to me because they always support me in difficult times. My family is very important. আমার ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ to me, আমার জন্য, because কারণ they always support me, কারণ তারা সবসময় আমাকে কি করে? সাপোর্ট করে। in difficult times, কঠিন সময়ে, motivate me to move forward in life, এবং আমাকে অনুপ্রাণিত করে টু মুভ ফরওয়ার্ড। টু মুভ ফরওয়ার্ড মানে হচ্ছে অগ্রসর হওয়া, জীবনে উন্নতি করা, ইন লাইফে। কারণ তারা হচ্ছে আমার কঠিন সময়ে সাপোর্ট করে এবং জীবন অগ্রসর হওয়ার জন্য আমাকে মোটিভেশন করে, অনুপ্রাণিত করে।
আচ্ছা, তারপরে হচ্ছে পার্ট 7 প্রেজেন্টেশন পার্ট। টপিক হচ্ছে সেম, অ্যাবাউট মাই ফ্যামিলি। আমরা জানি প্রেজেন্টেশনের জন্য স্টার্ট করার জন্য একটা সিম্পল দেওয়া আছে, যেটার বাংলা ট্রান্সলেশন আমি পূর্বের 1 নাম্বার লেসনে বলে দিয়েছি। তারপরে এন্ডিং করার জন্য আছে, এটা সম্ভব হলে মুখস্থ করে ফেলবো অথবা নিজের মতো করে সাজিয়ে বলবো, তাহলে প্রেজেন্টেশনটা আরো সুন্দর হবে। অবশ্যই মাই ফ্যামিলি নিয়ে একটা ভিডিও ক্লিপ বানাবেন, কমপক্ষে 2 মিনিট, যেখানে এখানে যা যা শেখা আছে আপনার, যা যা পড়বেন, ঠিক এসব বিষয় নিয়েই মূলত একটা প্রেজেন্টেশন সিম্পল আনসার দেওয়া আছে, যেখানে এই 10টা পয়েন্টকে ফলো করা হয়েছে। প্রথমে গ্রিটিংস, তারপরে একটা ইন্ট্রো দেওয়া, তার ফ্যামিলি সাইজ, ফাদার মাদার নিয়ে, ব্রাদার সিস্টার্স নিয়ে, তারপরে যে এই যে 10টা পয়েন্ট নিয়ে হচ্ছে সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এই সিম্পল প্রেজেন্টেশন থেকে ফলো করতে পারেন, অথবা আপনি নিজের মন মতো করে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে 2 মিনিটের একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। এই যে একটা কাজ, প্রেজেন্টেশনের ভিডিও বানানো, বিশ্বাস করেন আপনি জাস্ট 1টা মাস 2টা মাস আমার কথা অনুযায়ী এই 30টা লেসনের 30টা টপিকের উপর 30টা ভিডিও বানান, কন্টিনিউ করেন, হয়তো আপনি 2 মাস পরে একজন IELTS 7 পাওয়ার উপযুক্ত হবেন না, তবে এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আজকে আর আপনি আর আগামী 2 মাস পরের আপনি থাকবেন না। তখন আপনার স্পিকিং এর মধ্যে, রিডিং এর মধ্যে এবং ইংলিশ জগতের মধ্যে আপনার একটা দখলদারি চলে আসবে। আপনার ফাউন্ডেশনটা অনেক মজবুত হবে যখন আপনি এই 30টা লেসন কমপ্লিট করবেন। দেন আমাদের শুরু হবে ফাউন্ডেশন লেভেল 2। ফাউন্ডেশন লেভেল 2 এর মাধ্যমে আমরা আমাদের ইংলিশ ফাউন্ডেশনকে এতটাই মজবুত করব, দেন আমরা যখন কেমব্রিজ হাতে নিব, লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং শুরু করব ইনশাল্লাহ, তখন আর কেমব্রিজ ছিঁড়ে ফেলবো, IELTS আমাকে দ্বারা হবে না, বা হাল ছেড়ে দিব, এরকম মন মানসিকতা তৈরি হবে না। আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। যদি মনে করেন এই লেসনগুলো কারো উপকার আসবে, তারকে শেয়ার করুন। দেন একসাথে আসুন আমরা ইংরেজি শিখি। ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ, জাস্ট কন্টিনিউ করতে হবে, ধীরে ধীরে শিখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা কবুল করুক। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে উইথ মি, লার্ন ইংলিশ স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি উইথ মি। No hurry, no pressure. Okay, see you again in another lesson. Allah Hafiz.